দর্শক, আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারি বাড়িতে। আজকে ঘুরে দেখব এই কাচারি বাড়ি এবং আপনাদের সামনে তুলে ধরব এর অজানা ইতিহাস। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, এটি রবীন্দ্র কাচারি বাড়ির প্রধান ফটক। ফটকের পাশেই নির্দেশনা দেওয়া আছে এই জাদুঘরটি সপ্তাহে কয়দিন, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং বন্ধ থাকে। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় এবং অনুমতি ছাড়া ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ। আমরা মৌখিক অনুমতি সাপেক্ষেই ভিতরে প্রবেশ করেছি। ভিতরে প্রবেশ করলে সুসজ্জিত বাগান এবং বাম পাশে স্থাপিত আধুনিক মিলনায়তনটি আপনার মন ভরে দেবে। দর্শক, কাচারি বাড়ির মূল ভবনে প্রবেশ করার পূর্বেই সামনের এই সুসজ্জিত বাগান ঘুরতে ঘুরতে কাচারি বাড়ির ইতিহাসটি জেনে নেওয়া যাক। রবীন্দ্র কাচারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এ অঞ্চলের জমিদারি পান। তিনি নিজে এখানে জমিদারি করতেন এবং পরবর্তীতে 1889 সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন এবং এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন। 1840 সালে শাহজাদপুরের জমিদার বাড়ি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন। এর আগে কাচারি বাড়ির মালিক ছিল নীলকররা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যের কাজও শুরু করেন, যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্র তিনি শাহজাদপুরে বসেই লেখেন। চিত্রা, শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে এবং চৈতালির 28টি কবিতা, ছিন্ন পত্রাবলীর 38টি, পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জন নাটক তিনি শাহজাদপুরে বসেই রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1896 সাল পর্যন্ত মোট 7 বছর জমিদারি কাজের জন্য শাহজাদপুরে অবস্থান করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করেন। দ্বিতল বিশিষ্ট এই ভবনটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। ইতিহাস তো জানলেন, এবার চলুন কাচারি বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। ভবনটির দরজার দুপাশে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর হতে বেশ কিছু নির্দেশনা এবং এই কাচারি বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং বর্ণনা তুলে ধরা হয়েছে। আমরা কাচারি বাড়ির ভিতরে প্রবেশ করেছি। নিচতলায় বেশ কয়েকটি কক্ষ আছে। প্রায় প্রতিটি কক্ষেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের বেশ কিছু চিত্র তুলে ধরা আছে। নিচতলার প্রতিটি কক্ষে শুধু ছবি ঝুলানো আছে। তার ব্যবহার্য জিনিসপত্র দেখতে হলে আমাদের দোতলায় যেতে হবে। এই ভবনটির সিঁড়ি বেয়ে বেয়ে আমরা দোতলায় যাচ্ছি। আপনাদের সিঁড়িটাও একটু দেখাচ্ছি। দেখুন কত আগে নির্মিত ভবনটি, তার কেমন সিঁড়ি ছিল। দোতলার কক্ষগুলোতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। আমরা যে কক্ষে প্রবেশ করেছি প্রথমেই চোখে পড়ল একটি পালকি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পালকিতেই চলাফেরা করতেন। এর উপর লেখা আছে কবির ব্যবহৃত পালকি এবং এই পাশে আরও একটি টেবিল আছে, এর উপরও এর বর্ণনা লেখা আছে। নিচতলার মতো দ্বিতীয় তলার কক্ষের উপরের অংশগুলোতে কবির ছবি ঝোলানো আছে। এখানে একটি নৌকা রাখা আছে, তার পাশে কবির ব্যবহৃত আনলা। এখানে বেশ বড় আকৃতির একটি টেবিল রয়েছে। এই টেবিলটির উপরেও লেখা আছে কবির ব্যবহৃত টেবিল, অনেকটা ডাইনিং টেবিলের মতো দেখতে। এ পাশে একটি ড্রেসিং টেবিল রয়েছে। অনেক পুরনো আসবাবপত্র দেখা যাচ্ছে, কিন্তু কিছু কিছু আসবাবপত্র দেখে একটু অবাকও লাগছে। নতুনের মতো দেখতে এই আসবাবপত্রগুলো কি সত্যি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের? সম্পূর্ণ কাঠের তৈরি অনেক আসবাবপত্র দেখে ধারণা করা যাচ্ছে এইগুলো বেশ পুরনো। কিন্তু এই যে খাট, এখানে দেখুন দুটি খাট পাশাপাশি রাখা আছে। এই খাটের উপরে যে জাজিম বা তোশক আমরা যেটা বলি লাগানো আছে, সেটা দেখে কি বোঝা যায় যে এটি পুরনো? এখানে একটি শোকেস এবং তার ভিতরে কবির ব্যবহার্য বিভিন্ন ধরনের তৈজসপত্র রাখা আছে। এই কাচারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন ধরনের তৈজসপত্র, চেয়ার, টেবিল, আনলা এবং জমিদারি কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যা এখান থেকে পাওয়া গেছে তাই এখানে সংরক্ষণ করা আছে। ভবনটি অনেক পুরনো হলেও যে এটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে তা এর ভিতরে দেখলেই বোঝা যাচ্ছে।
এবার কাচারি বাড়ির দোতলার বারান্দায় যাচ্ছি। এটি কাচারি বাড়ির দোতলার বারান্দা। পুরো বারান্দা জুড়েই একটু পরপর অনেকগুলো জানালা এবং এখান থেকে সামনের দিকে তাকালে এর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। দেখুন এই পাশেও সারিবদ্ধভাবে অনেকগুলো জানালা। কাচারি বাড়ির প্রতিটি কক্ষের দেয়াল জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতিচিহ্ন তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রবীন্দ্রনাথের এই কাচারি বাড়িটি করতোয়া নদীর একটি শাখা নদীর তীরে নির্মাণ করা হয়েছিল, যেটা খনকারের জোলা নামে পরিচিত। যদিও এখন এই খনকারের জোলার কোনো অস্তিত্বই নেই, ভরাট করে ফেলা হয়েছে নদীটি। দর্শক, এটি রবীন্দ্র কাচারি বাড়ির প্রাচীরের বাইরের অংশ। আপনারা হয়তো জানেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা তাঁত শিল্পের জন্য একটি প্রসিদ্ধ এলাকা। কাচারি বাড়ির সীমানা প্রাচীরের বাইরে একদম প্রাচীর সংলগ্ন সারিবদ্ধভাবে বসেছে কাপড়ের দোকানগুলো। এখানে তাঁতে তৈরি বিভিন্ন ধরনের লুঙ্গি, গামছা, থ্রি পিস সহ নানা ধরনের কাপড় পাওয়া যায়। শাহজাদপুর উপজেলা শহরের সম্পূর্ণ শহর জুড়েই রয়েছে অসংখ্য তাঁতে তৈরি কাপড়ের দোকান। আজকে সকাল থেকেই থেমে থেমে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে, তার মাঝেই আমরা এখানে এসেছি। রাস্তার অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন কী অবস্থা। এই কর্দমাক্ত রাস্তায় হেঁটে হেঁটে আমরা ঘুরে দেখছি শাহজাদপুর উপজেলা শহরটি। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম শাহ মিষ্টান্ন ভাণ্ডার। দেখুন এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। শাহজাদপুর যেমন তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ, তেমনি গরুর দুগ্ধ উৎপাদনের জন্য সারা বাংলাদেশের ভিতরে প্রসিদ্ধ। এখানে প্রচুর পরিমাণ দুধ উৎপাদনের ফলে শাহজাদপুরে দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার যেমন ঘি, বিভিন্ন ধরনের মিষ্টি, দই প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং সেগুলো খেতেও বেশ সুস্বাদু। আমরা এখানে এসে এক ধরনের মিষ্টি খেয়েছি যা আগে কখনো খাওয়া হয়নি, তবে এই মিষ্টিটির নাম আমার জানা নেই। মিষ্টিটি দারুণ সুস্বাদু ছিল, যেন বড় সাইজের একটি রসগোল্লাকে দইয়ের মাঝে ডুবিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মিষ্টিটির নাম আমার জানা নেই। আপনাদের কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ঐতিহাসিক রবীন্দ্র কাচারি বাড়ি এবং তাঁত ও দুগ্ধ শিল্পে প্রসিদ্ধ সিরাজগঞ্জের সবচেয়ে মূল্যবান বাণিজ্যিক উপজেলা শাহজাদপুর হতে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।